একটা ছোট্ট পরিসংখ্যান দেই, রাশিয়ার যুদ্ধে এখন পর্যন্ত 10 জন বাংলাদেশি মারা গিয়েছে। নরসিংদীর সোহান মিয়া, হাবিবুল্লাহ ভূঁইয়া, আশুগঞ্জের আকরাম মিয়া, ময়মনসিংহের ইয়াসিন শেখ, চাঁদপুরের আশিকুর রহমান, ভোলার রুবেল, নাটোরের হুমায়ুন কবির ও দুলাভাই রহমতুল্লাহ, এছাড়াও প্রতারিত হয়ে যাওয়া নজরুল ইসলাম রাজবাড়ির, ঢাকার আনিসুজ্জামান। রাশিয়ায় বাংলাদেশে নিখোঁজ আছেন প্রায় 12 জন। ঢাকার মিরপুরের মোহাম্মদ জুয়েল রানা সোহেল ও দক্ষিণ কেরানীগঞ্জের আমিনুল ইসলাম, কুমিল্লা সদরের সাইফুল ইসলাম রানা, যশোরের মিন্টু হোসেন, কক্সবাজারের মুসলিম, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মনিরুল ইসলাম, লক্ষ্মীপুরের সাজ্জাদ হোসেন ও শফিকুল্লাহ, ওবায়দুর রহমান ও আজগার হোসেন, নরসিংদীর রাব্বি সিদ্দিকী ও চট্টগ্রামের অমিত বড়ুয়া নিখোঁজ রয়েছেন। বর্তমানে রাশিয়াতে যুদ্ধরত দাস হিসেবে ব্যবহার হচ্ছে 22 জন। এরা হচ্ছেন মহসিন আহমেদ, সোহেল সর্দার নীরব, মোহাম্মদ রেজাউল হাসান, জয় কুন্ডু, মোহাম্মদ ইকবাল হোসেন, আবদুল্লাহ খান বাবু, আলমগীর হোসেন আয়মান, হাসান মেহেদি, নাজির উদ্দিন, মোহাম্মদ সজল মিয়া, রাইহান উদ্দিন, রুবেল আহমেদ ও মোহাম্মদ বদরুল ইসলাম, খায়রুল ইসলাম, মারুফ আহমেদ, ইব্রাহিম, মেহরাজ, জাফর আহমেদ ও শিমুল আহমেদ। এছাড়াও দুজনের ছবি পাওয়া গেলেও পরিচয় এখনো পাওয়া যায়নি। যুদ্ধ থেকে পালিয়ে দেশে ফিরে এসেছেন 10 জন। এরা হচ্ছেন মুন্সিগঞ্জের মোহন মিয়াজি, ফরিদপুরের চুন্নু মিয়া, আশিকুর রহমান, চট্টগ্রামের তারেক আহমেদ, চাঁদপুরের আহমেদ নাজির, লক্ষ্মীপুরের জাহাঙ্গীর আলম ও মকসুদুর রহমান, রাজশাহীর জয়পুরহাটের ইমরান হোসেন ও ফয়সাল আহমেদ। যতই আহত হন, আপনার পাতা বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না। তারা স্প্লিন্টার ভিতরে রেখে উপর দিয়ে শুকায় ফেলে। হামলায় আহত হওয়ার পরের অবস্থা, এটা হচ্ছে আমি। আর পাশেই এখন যাকে দেখানো হবে সেটা হচ্ছে আমার বন্ধু, ওর বাড়ি নোয়াখালী। ও মারা গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার বন্ধু ছিল, একসাথে আমরা এক বেডেই থাকতাম। ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পড়া ওই ইনস্ট্যান্ট ওইখানে মারা যায়। যুদ্ধটাকে আপনার কি মনে করেন? মানে আপনারা মনেটা করেন কি? এটা কি খেলনা, ছেলে খেলা? ওইখানে যারা ঢুকে গেছে তাদের উদ্দেশ্যে আমি যাই বলি কোনো কাজ হবে না। ওইখান থেকে বের হওয়ার এখন আর কোনো সুযোগ নেই। বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল আগে থেকেই। তো 2017 সালে আমি কাতারে ইন্টারভিউ দিয়ে টিকছিলাম ইলেকট্রিশিয়ানে। আমার আবার 4-5টা আলহামদুলিল্লাহ কাজ জানা আছে, স্কিল। তো আনফর্চুনেটলি ওইখানে আমি মেডিকেল আনফিট হই। তারপরে ইউরোপের জন্য 2 বছর আমি এবং আমার মেজো যে ভাই দুইজনেই ট্রাই করছি। 2 বছর দালালের কাছে টাকা দিছি। তারপর একদিন হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে রাশিয়ায় লোক নিবে আর কি, সিনোপ্যাক কোম্পানিতে। ওইখানে মূলত আমরা ইলেকট্রিশিয়ানের স্কিল ওয়ার্কার হিসেবে গিয়েছিলাম। সমস্যা ছিল শুধু আউটডোরে কাজ, ওইখানে -50 ডিগ্রি পর্যন্ত চলে যায়, যা সহ্য ক্ষমতার বাইরে। রাশিয়াতে একটা অ্যাপস আছে হেড হান্টার নামে, সংক্ষেপে HH। তো ওই অ্যাপসটা আমি আগেই ইনস্টল করে রাখছি যেন আমি অন্য জায়গায় চাকরি খুঁজতে পারি। ওইখানে অহরহ অ্যাডগুলো দিত রাশিয়ান সেনাবাহিনীতে লোক নেওয়ার জন্য। তারপর একদিন আমি স্ক্রল করতে করতে ওই হেড হান্টারে এক ম্যামের সাথে একটা কন্ট্যাক্ট হয়। তারপর তাকে আমি বলি যে আমার তো আলহামদুলিল্লাহ 4-5টা কাজের স্কিল আছে, আমরা কি ওইখানে দক্ষতা অনুযায়ী কাজ পাইতে পারবো কি না। তারপরে সে বললো যে ঠিক আছে, তোমাদের কি কি কাজ জানো এই ডকুমেন্টসগুলো আমাকে দাও। তো আমি আমার ডকুমেন্টসগুলো সব ম্যামকে সাবমিট করি। দেন সে এগুলো দেখে জাস্টিফাই করে দেখলো যে আমাকে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারে দেওয়া যায়। তারপর এখানে গেলাম, যাওয়ার পরে ট্রেনিং করলাম আপনার রাশিয়াতে। আমরা ট্রেনিং করলাম ভ্লাদিভস্টক, ওইখানে আমরা কন্ট্যাক্ট করছি। ওইখানে ট্রেনিং করছি আপনার 14 দিন। আর 7 দিন ট্রেনিং করছি ইউক্রেনের দনেস্কে। ট্রেনিংয়ে আপনার যারা স্নাইপারিস্ট তাদেরকে শুধু স্নাইপারই শেখানো হয়, আর যারা ব্যাটালিয়ন তাদেরকে সব। দনেস্কে 7 দিন ট্রেনিং করার পরে যখন আমি কমান্ডারকে বলি আমরা তো এই কাজে দক্ষ, আমাদেরকে এই কাজ দেওয়া হোক, তখন কমান্ডার বলল তোমরা তো কন্ট্যাক্ট করছো ব্যাটালিয়নে, আর তোমাদেরকে যেই ম্যাম এই কথা বলছে সে তোমাদের সাথে প্রতারণা করছে। যোগ দেওয়ার পর আমরা 2 মাস ক্যাম্পে ছিলাম। ক্যাম্পে আপনার আমরা গান নিয়ে বসে থাকতাম, টহল দিতাম আর কি। ড্রোন মাঝে মাঝে আসতো, আর ক্যাম্পের টুকটাকি যা কাজ টাজ আছে এগুলো আমরা করতাম। যাচ্ছিলাম লাশ আনতে, তো ড্রোন আসলে এমন জঙ্গলে পলাইতে হয়। যেহেতু আমাদের রাশিয়ান কোনো নাম নেই আর বাংলাদেশি নাম ওইখানে হয় না, সেজন্য আমাদের ডিফারেন্ট আমাদের কমান্ডার নাম দেয়। তো নামগুলো ছিল এক একটা চকলেটের। আমার নাম ছিল বাউন্টি,
প্রায় 1 মাস হবে। 1 মাস পর রোজা শেষ হওয়ার সাথে সাথেই ঈদের পরে 4 জনকে আমাদেরকে ফ্রন্টলাইনে নিয়ে যায়। ফ্রন্টলাইনে যাওয়ার পরে আমরা প্রথমত কাজ করতাম হচ্ছে অকটেন, তারপর বোম, তারপর ছোট যে জেনারেটর, স্টারলিংক, রাউটার, মানে নিত্য প্রয়োজনীয় যা লাগে বাংকারে। ফ্রন্টলাইনে বাংকারে যারা থাকে তাদের যা প্রয়োজনীয় জিনিস আছে, খাবার দ্রব্য, এগুলো আমরা 15 থেকে 16-17 কিলোমিটার দূরে দূরে ফ্রন্টলাইনে বাংকারে নিয়ে দিয়ে আসতাম। তো 3 দিনের মাথায় আমি মালামাল দিয়ে আসার পথে একটা খোলা জায়গা, আমরা যেখান দিয়ে হাঁটি ওইখান দিয়ে গাছের সারি থাকে, আর ইউক্রেনে তো বড় বড় জমি, তো সারির পাশ দিয়ে আমরা সবসময় যাই, কারণ জায়গাতে ড্রোন আসলে আমরা গাছের আড়ালে পলাইতে পারি। তো আসার পথে আমরা যখন একটা খোলা জায়গায় আসি তখন আমি ছিলাম ফ্রন্টে। তো হঠাৎ করে একটা ড্রোন আসা পড়ে ইউক্রেনের, তো সে আমাকে টার্গেট করে, যেহেতু আমি সামনে ছিলাম, আমার সাথে গান ছিল না। তো আমার পিছে যে রাশিয়ান ছিল, তার পিছে আমার বন্ধু বাংলাদেশি, তার পিছে আরেকজন রাশিয়ান। তো আমার পিছে যে রাশিয়ান, ওর সাথে গান ছিল। তো আমি তখন আল্লাহর রহমতে শুয়ে পড়ি, তখন আমাকে বাদ দিয়ে সে ওই রাশিয়ানকে টার্গেট করে, তার কাছে যায় মতো ফায়ার করে এটারে মানে ধ্বংস করে দেয়। তো এটা এটার এই বোমের স্প্লিন্টারগুলো 200 মিটার পর্যন্ত ডিস্টেন্স পর্যন্ত যায়। তো ওইখানে বিস্ফোরণ হয়েছে, ঠিকই সে আহত হয়ে গেছে। তারপর তার প্যান্টটা আমরা যখন কাটতেছিলাম তখন আনফর্চুনেটলি আরেকটা ড্রোন আসা পড়ে, আর ওইটা ছিল সুইসাইড ড্রোন। আমরা 4 জন যেহেতু ছিলাম, তখন ওই ড্রোনটা ডাইরেক্ট আমাদের মধ্যে নিক্ষেপ, আমাদের শরীরে হিট করে আর কি, শরীরে না, আমাদের মানে ডাইরেক্ট মাইরা দেয় আমাদের। তখন আমরা দৌড় দেওয়ার পরে আমার হাত এদিকে লাগে, এদিক দিয়ে এগুলো সব ইঞ্জুরি হয়ে যায়, এটা বাঁকা হয়ে যায়, এনে 2টা লাগে, এনে 3টা লাগে, কোমরে 1টা লাগে। তো রক্ত দিয়ে আমাদের এটি সব যা হয়ে রক্ত দিয়ে বইরা যাইতেছে। আর আমার বন্ধু যে আশিক, ওর অবস্থা খারাপ। তখন দৌড়ান এই 200 মিটারের সামনে যাওয়ার পরে আরেকটা ড্রোন আসে। তখন ওইখানে আবার কিছু রাশিয়ান বাংকার করতেছিল এক জায়গায়, আমরা দৌড়াই ওখানে যাই। তো ওইখানে যাওয়ার পর আমরা বাংকারে নুয়ে পড়ি, ওই উপরে থেকে টার্গেট করে আরেকটা বোম ফালায়। তখন আমার বন্ধুর আরেকটা স্প্লিন্টার এসে লাগে, আর যারা ওইখানে ছিল তারাও আহত হয়। যতই আহত হন, আপনার পাতা বিচ্ছিন্ন হয়ে যাক, সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না। তাদের অনেকগুলো প্রসেস আছে, এই এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যেতে হয়, আরেকটা থেকে আরেকটা, এগুলো শেষ করে রাত্রে পাঠায়, কারণ যাওয়ার পথে আবার হামলা করে। তখন আবার ওইখানে 10-12টা মিসাইল হামলা হয়। তখন আবার আমরা হুন্ডা থেকে নাইমা বাংকারে চলে যাই, বাঙ্গা বিল্ডিংয়ে ঢুকে যাই, বাংকার নয়, এটা বাঙ্গা বিল্ডিং। তখন যখন এটা স্টপ হয় তখন আবার উঠা তারপরে আমি হাসপাতালে যাই। আমরা ওই হাসপাতালে ছিলাম আমি 2 মাস, আমার বন্ধুও ছিল। তো আমার ওই বন্ধুর আমার এখান থেকে এত বড় স্প্লিন্টার বের করা হয়েছে, এখানে এসে আটকে ছিল। তো তারা ওইখানে ভালোভাবে ট্রিটমেন্ট দেয় না, তারা স্প্লিন্টার ভিতরে রেখে উপর দিয়ে শুকায় ফেলে। তো এগুলো আমরা চুম্বক দিয়ে দৈরা দেখতাম যে ঠিক আছে। তখন আবার তাদেরকে বললে তারা ব্যথানাশক ছাড়াই এগুলো আমাদের কাটতো, তখন অনেক যন্ত্রণা হতো। তো রিলিজ যাওয়ার পরে ক্যাম্পে আমি 10-12 দিন থাকি, তারপরে আবার আমাকে আগের জায়গায় ফ্রন্টলাইনে পাঠায় দেয়। আর আমি যাওয়ার 3 দিন পরে আমার বন্ধুকে রিলিজ দেয়। সে ক্যাম্পে আসার পর তাকে ইনস্ট্যান্টলি আবার একটা মিশনে পাঠায়, আমার ওই জায়গায় পাঠায় না। তো মিশনে পাঠায় একটা ফ্রন্টলাইনে, মানে একটা জায়গা দখল করবে আর কি। তো ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পড়া ওই ইনস্ট্যান্ট ওইখানে মারা যায়। ওর বাড়ি ছিল নোয়াখালী, ও আমার বন্ধু ছিল, একসাথে আমরা এক বেডেই থাকতাম, এক রুমে। তো আমার বলছিল যে বন্ধু আমার 3 দিনের জন্য মিশনও নিতেছে, আমি ধরে রাখলাম 7 দিন পরে ইনশাল্লাহ কথা হবে, কিন্তু আর তো কথা হলো না। তো এমন সিচুয়েশন হয়তো, মানে 15 কিলোমিটার 20-30 কেজি শরীরে নিয়ে পাহাড় জঙ্গল দিয়ে যাওয়াটা যে কি পরিমাণ কষ্টের, এটা যারা করে তারা সহ্য ক্ষমতার বাইরে। আমাদের রক্ত জমে যেত পায়েটায়, পা এটি ব্যথায় চলতো না। তখন আমি নুয়ে যাইতেছি, পিছে ছিলাম আমি, হঠাৎ করে আমার 10 হাত সামনে আইসা মিসাইল পড়ে। তখন আমি হতভম্ব হয়ে যাই, আমি নড়াচড়া করিনি, স্তব্ধ হয়ে ওইখানে দাঁড়ায় থাকি। আমার সামনে যেগুলো ছিল সবাই পলায় যায়। তো তারা মনে করছে আমি মারা গেছি। তো আমি 1 মিনিট পরে যাই আমি সাইডে যেয়ে পড়ে থাকি। তো তারা আবার আমাকে অনেক ডাকাডাকি করতেছে, আমি সারা শব্দ করি না। এক পর্যায়ে তারা এসে দেখে আমি বাঁচে আছি, তারপর আমার রুস্কি ভাষায় গালাগালি করে। এরপরে আমি আরও 4 বার এমন গুরুতর বোমা হামলার শিকার হই। আল্লাহর রহমতে শুধু খালি বেঁচেছে। আমাদেরকে যা বলা হয়েছিল অ্যামাউন্ট তাই দেওয়া হয়েছে। আমরা 20 লাখ রুবেলের কন্ট্রাক্ট করছিলাম 1 বছরের, আমরা 20 লাখ রুবেলই পাইছি, এবং মান্থলি স্যালারি ছিল 2,15,000 রুবেল, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,22,000 30,000 রেট অনুযায়ী আর কি।
এভরি টাইম দেশের কথা, সব কিছুর কথা, মানে মৃত্যুটা একদম কাছ থেকে দেখলে মানুষের যে মনে যা যা আসে আমাদের মনে সবসময় তাই আসতো। আমরা প্রতিটা সেকেন্ডে আতঙ্কে মানে মৃত্যু আতঙ্কে থাকতাম আর কি। আমার একটা সময় মনে হইতো যে আমি বাংলাদেশে যে আসবো এটা আমার স্বপ্ন ছিল, এটা স্বপ্নের মতো মনে হইতো। আর ওইখানে সিচুয়েশনটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা সরাসরি যে ফেস করা আর এমনি ভাষায় এটা প্রকাশ করা যায় না। আর খাওয়ার তো কোনো নেই, না খাইয়ে যেতে হয়। আমাদের দায়িত্ব ছিল হচ্ছে প্রত্যেকটা ব্যাটালিয়নকে সব ধরনের কাজ করে, কখনো বাংকারও করতে হয়, মাটি খনন করে বাংকার তৈরি করতে হয়, কখনো খাবার টাবার এগুলো সাপ্লাইয়ের কাজ করতে হয়, কখনো ফ্রন্ট লাইনে পাঠায় যুদ্ধ করার জন্য, ভ্যারাইটিস সব ধরনের কাজ করতে হয়। সবাইকে 6 মাস অন্তর একটা ছুটি দেওয়া হয়, 15 থেকে 16-17 দিন এরকম। আর সেই ছুটিটা সে চাইলে ডনেক্সে কাটাতে পারবে, আবার রাশিয়াতেও কাটাতে পারবে। তো আমরা টার্গেটে ছিলাম আমাদেরকে যদি আল্লাহর রহম করে যদি ছুটি দেয়, কারণ এটা পসিবল না, রাশিয়ান সব কমান্ডাররা জানে যে বিদেশিরা পালা যায়। তো আমাদের কমান্ডারটায় নতুন ছিল বিদায় আমাদেরকে জেনেও তারা আমাদেরকে ছুটি দেয়। তো আমি বিভিন্ন সময় রিকোয়েস্ট করতাম, চিকিৎসার উছিলা দিতাম, এক্সকিউজ দিতাম যে আমার রাশিয়া যেতে হবে, আমার গুরুতর অবস্থা, কিন্তু তারা পাঠায় না। কিন্তু এক পর্যায়ে তারা আমাদেরকে ছুটি দেয়, তখন আমি যাই একদিনেই এম্বাসিতে যাই রিকোয়েস্ট করে ট্রাভেল পাস নিই, নেওয়া পরের দিনে টিকিট কেটে আমি চলে আসি। আমাদেরকেও বারবার কমান্ডাররা এসে যে সিটিজেনশিপ দেওয়ার জন্য আমাদেরকে বারবার তাগাদা দিচ্ছিল নেওয়ার জন্য, কিন্তু আমরা এটা নেই, কারণ সিটিজেনশিপটা নিলেই রাশিয়ান আর আমাদের মধ্যে সমান, আমরা সমান হয়ে যাবো একেবারে। তো রাশিয়ানরা আপনার যুদ্ধক্ষেত্র থেকে যতদিন যুদ্ধ শেষ না হবে যেতে পারবে না। বাংলাদেশে আমার পরিচিত 7 জনের উপরে মারা গেছে, আর আমার এমনিতে পরিচিত এখন 10-15 জনের মতো আছে। আর এমনি টোটালি আনুমানিক বলতে পারবো 1000-1500 মতো বাংলাদেশে আছে। ওইখানে যারা ঢুকে গেছে তাদের উদ্দেশ্যে আমি যাই বলি কোনো কাজ হবে না, ওইখান থেকে বের হওয়ার এখন আর কোনো সুযোগ নেই। এখন ট্রাভেল পাস নিয়েও বের হতে পারবে না, এটাও বন্ধ আমরা আসার পরে। কি বলবো, মানে মানুষ তো মনে করে তারা টাকার অ্যামাউন্টটা দেখে আগ্রহ প্রকাশ করে, আসলে যুদ্ধের বাস্তবতা তারা তো আর জানে না। তো আমরা যেহেতু জানি তাদেরকে বলি এবং বোঝাই, তারপরেও কিছু লোক আছে তাদের জীবনের মায়া নাই, যেতে চায়। ভাই আপনারা টাকা দেখা হুদাই যুদ্ধটাকে আপনারা কি মনে করেন, মানে আপনারা মনেটা করেন কি, এটা কি খেলনা, ছেলে খেলা? আপনারা এই ডিসিশনটা বলেও নেন না, প্রয়োজনে দেশে ভিক্ষা করে খান, তারপরে যুদ্ধে যান। কারণ আমি যেই সিচুয়েশন থেকে আসছি এটা থেকে উঠতে আমার কয়েক মাস সময় লাগে। এখন ওগুলা ভাবলে মানে দুঃস্বপ্নের মতো মনে হয়, কারণ ওগুলো তো ওই দৃশ্যগুলো চোখে আসলেই অন্যরকম হয়ে যায়।